এই হচ্ছে রুম। রুমগুলো কিন্তু এখানে বিশাল বড়, মানে বিশাল বড় এই কারণেই লাগছে কারণ ভেতরে তেমন কিছু ফার্নিচার নেই। 4 জন থাকতে পারবে, অ্যাডাল্ট 4 জন থাকতে পারবে, সেরকম দুটো বেড দেওয়া। এই দেখো, এই একটা বেড আর ওই একটা বেড। তো যদি এখানে 4 জন থাকে, মানে একটা রুমে যদি 4 জন থাকে, তাহলে সেক্ষেত্রে পার হেড হচ্ছে 1200 টাকা। আর যদি 2 জন থাকে তাহলে সেক্ষেত্রে পার হেড পড়বে হচ্ছে 1600। অ্যাট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এখান থেকে এই যে ভিউটা, এটাই হচ্ছে এখানকার অ্যাট্রাকশন বলা যায়। ঘরের ভেতরে কিছু থাকুক আর না থাকুক, মানে বাইরের চারিদিকের ভিউটা এত সুন্দর, ঘরে 1 সেকেন্ডও পা দাঁড়াবে না। মানে আপনি আসবেন এখানে, আপনার ঘর যেমন থাকুক না কেন সেটা আপনার নজরেই আসবে না। এখানে আপনার 1 সেকেন্ডও পা দাঁড়াবে না, শুধু যেটুকু সময় হয়তো আপনি ঘুমাবেন, রেস্ট করবেন সেটুকু সময়, আর বাকি সময়টা আপনাকে বাইরেই থাকতে ইচ্ছে করবে। মানে এক কথায় বলা যায় আপনি চা বাগানের মধ্যে আছেন। মানে এত কম দামে চা বাগানের মধ্যে কি সত্যি থাকা যায়? টি এস্টেটে থাকতে গেলে কিন্তু প্রচুর টাকা ভাড়া নেয়, আমরা যতদূর জানি, কিন্তু কম টাকার মধ্যে আপনার চা বাগানের মধ্যে থাকার একটা শখ এখানে আসলে পূর্ণ হয়ে যাবে, এরকমই একটা ব্যাপার। এটা একদম সিম্পলভাবে রান্না করা, মানে কোনো ফোড়ন বোধহয় নেই, বলো তাহলে। আচ্ছা, জিরা ফোড়ন, মানে একদম সিম্পলভাবে রান্না করা যাতে বাচ্চারাও খেতে পারে সেরকমভাবে করা। মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে ডিমের তরকারি দিয়েছে, স্যালাড দিয়েছে সাথে, এটা হচ্ছে ফুলকপি আলুর একটা মটরশুঁটির একটা তরকারি, আর হচ্ছে পাঁপড় দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমরা দেখেছই সকালবেলায় আমরা এখানে অহলদারাতে সানরাইজ ভিউ পয়েন্টে চেক ইন করিয়েছিলাম। তো লাঞ্চ সেরে আমরা এসেছি ভিউ পয়েন্টে, মানে যেখান থেকে, মানে অহলদারার মেইন ভিউ পয়েন্ট যেটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায়, সেটা একদম আমার অপোজিটে। এই দিকটা থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি, ফগ জমে আছে, যার জন্য এখনও ক্লিয়ার হয়নি, আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা এখনও 2 দিন আছি এখানে, মানে কালকের দিনটা পুরো আছি, তার পরের দিন আমরা চেক আউট করবো। তো দেখা যাক 2 দিনের মধ্যে যদি আকাশটা ক্লিয়ার হয় তাহলে হয়তো দেখতে পাবো। তো এই একদম আমার পেছন দিকটাতে রেঞ্জটা দেখা যায়, আর তার ঠিক অপোজিটে, মানে আমার ঠিক সামনে এখানটাতে একটা ভিউ পয়েন্ট আছে, ওই জায়গাটা। তো এই জায়গাটাতে অনেকে বলে থাকে যে রবীন্দ্রনাথের মুখের মতন আর কি দেখতে লাগে অনেকটা, একটু মানে দেখলে বোঝা যায় ওই হচ্ছে দাড়িটা, মাঝখানে নাক, আর এই হচ্ছে মুখটা। তো এই হচ্ছে ভিউটা। এখানে যদিও তেমন কিছু করার নেই, তবে জায়গাটা এত সুন্দর যে এখানে এমনিতে বসে থাকতে, নিরিবিলিতে বসে থাকতেই বেশি, সব থেকে বেশি ভালো লাগে। কিছু করতে লাগে না এখানে এসে, জাস্ট এটাই, এমনি মন ভালো হয়ে যায়। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সকালে যখন এসছিলাম তখন তো মানে স্বাভাবিকভাবেই অনেকটা গরম ছিল, এখন টেম্পারেচার অনেকটা নেমেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার জন্য একটু বেশি মানে ঠান্ডা লাগছে। তবুও খুব ভালো লাগছে, জায়গাটা অতটা ক্রাউডেড না, লোকজন আছে কম, যে যার মতো। তো সে এখানে সব থেকে বড়ো কথা, এটা পুরো চা বাগানের মধ্যে, মানে সানরাইজ ভিউ পয়েন্টের মানে যে ওনার, তাদের পুরো চা বাগান, সেই চা বাগানের মধ্যেই আমরা বসে আর কি নিজেদের মতন করে সময় কাটাচ্ছি। অহলদারা সানরাইজ ভিউ পয়েন্টের আসার রাস্তা হচ্ছে এটা, আর এই হচ্ছে আপনার কিচেন। ওইদিকে নতুন রুমসগুলো তৈরি হচ্ছে, আর পুরো যেগুলোতে গেস্টদের থাকতে দেওয়া হয় এখন, মানে পুরোপুরি রেডি বলা যায়, সেটা হচ্ছে এইটা একটা আর এইটা একটা। তো আমরা রয়েছি এটাতে, এখানে 2টো রুম আছে, 2টো রুমে 4টে বেড টোটাল। তো সেই সম্পর্কে তো আমি আগেই বলেছি। তো এই একটা আর এই একটা, আর এদিক থেকে সামনে এগিয়ে গেলে এখান থেকে দেখা যায় অসাধারণ ভিউ, কিন্তু এখন তো পুরো ফগি, সেই জন্য কিছুই দেখতে পাবো না। জাস্ট ওই দূরে একটু লাইট দেখা যাচ্ছে, ওই দূরে একটু লাইটস দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে সব টি গার্ডেন, পুরোটাই টি গার্ডেন, এনাদের নিজস্ব টি গার্ডেন একদম নিচে অবধি। আর এখন তো প্রায় সন্ধে হয়ে এলো, মানে সন্ধে প্রায় হয়ে গেছে বলা যায়। তো আমরা যাব হচ্ছে ওই জায়গাটায়, ওইটা একটা ভিউ পয়েন্ট, কিছু দেখা যাবে না জানি, তাও যাব। মানে আপনি যদি কম খরচে টি এস্টেটের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে চলে আসতে হবে, নর্থ বেঙ্গলের এই অফবিট জায়গাটাতে।
সবাই মিলে আমরা এখানে বেশ খানিকটা সময় কাটালাম। তারপর সন্ধে নাগাদ আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। সন্ধ্যের পর তো এখানে আর বিশেষ কিছু করার থাকে না, তাই ওই দিন খুব তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম। অহলধারাতে আমাদের সেকেন্ড দিন। কাল আমরা এসেছি অহলধারাতে, অহলধারা সানরাইজ ভিউ পয়েন্টে আমরা আছি। তো কালকে কিন্তু এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল, মানে হ্যাঁ রোদ ছিল কিন্তু প্রচণ্ড ফগি ছিল, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল। আর আজকেও সেম, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এখান থেকে যে 360 ডিগ্রি ভিউটা দেখার কথা কাঞ্চনজঙ্ঘার, তার এক অংশ দেখতে আমরা পারছি না, এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা। বাট রোদ উঠেছে কিন্তু, মানে আকাশটা বেশ পরিষ্কার। তো দেখা যাক, এখন বাজে সবেমাত্র 7টা। তো দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে কি হয়। আর আজকে আমাদের একটা সাইট সিনও আছে, সাইট সিনে আমরা যাব। তার এখন যাব হচ্ছে যেখান দিয়ে এসেছি এই রাস্তাটা দিয়ে একদম ওপরে চলে যাব। তো ওপরে গিয়ে কিছু জিনিস দেখানোর আছে। এই জায়গাটাতে এসে যদি পাহাড় না দেখা যায় তাহলে এখানটাতে আসার কোনো মানেই নেই। তো এদিকটাতে হালকা দেখা যাচ্ছে, মানে কুয়াশা তো অল্প অল্প দেখা যাচ্ছে। আর আমরা এখন যাব ওই যে কালকে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের সঙ্গে একটা, মানে ওই ভিউ পয়েন্টটাকে আর কি তুলনা করা হয়, ওই যে দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে যাব আমরা এখন। তো চলো যাওয়া যাক। আগে ওই অবধি যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না, কারণ ব্যারিকেড দিয়ে এই যে ঘিরে দিয়েছে। আর এর পাশেই রয়েছে এই যে শিংকোনা চাষ হয়, এখানটাতে শিংকোনা চাষ হয়। এই যে পুরো জায়গাটা জুড়েই হচ্ছে শিংকোনা গাছের বাগান, পুরো জায়গাটা। কাল আসার সময়ও দেখছিলাম, মানে এত বড় জায়গাতে কোথাও না কোনো একটা আওয়াজ নেই তেমন একটা, মানে একদম শান্ত, খুবই শান্ত একটা পরিবেশ এখানটাতে। মানে ভিউটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু এই জায়গাটাতে এলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে, এমন সুন্দর একটা জায়গা। আর আকাশ ক্লিয়ার থাকলে তো ভিউ দেখা যাবেই। এখন এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, কাছের পাহাড়গুলো হালকা দেখা যাচ্ছে। আমি ভিডিও করে দিয়ে দিচ্ছি। কেন? এখন সকালে ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় হয়ে গেছে, প্রায় এখন 10:30 মতো বাজে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলবো, এখানকার পাহাড়ি ড্রেস পরে চা পাতা তোলার ছবি তুলে তারপর আমরা যাবো কাছেই কয়েকটা লোকাল সাইট সিন। पहन दीजिए दोनों को। ये खोलेंगे ফটো সেশন শেষ করে আমরা দুজন এবার বেরিয়ে পড়লাম শিটংয়েই কিছু লোকাল সাইট সিন করার জন্য। আমরা এখন এসেছি নামথিং পোখরি। তো নামথিং লেকে এখন যদিও জল নেই, তবে বর্ষাকালে এখানে জল থাকে। এই যে এটাই হচ্ছে লেক, কিন্তু এখন জল নেই, জল শুকিয়ে গেছে। আর সাইডে রয়েছে সুন্দর একটা পাইন ফরেস্ট, যেটার মধ্যে এখন আমরা ঢুকবো হেঁটে হেঁটে। এই হচ্ছে পাইন ফরেস্ট, আর এর মধ্যে দিয়েই উপরে রয়েছে একটা হনুমান টেম্পল। তো ওই মন্দিরে যাব, একটুখানি হেঁটে তারপর যেতে হবে। চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা, এটা আসলে হচ্ছে একটা নামথিং পোখরি লেক। তো পোহরি কথার অর্থ যদিও লেক, কিন্তু এখানে আগে সারা বছর জল থাকলেও এই লেকে কিন্তু এখন জল নেই। শুধুমাত্র বর্ষাকালে জুন জুলাই আগস্ট এই সময়টাতেই শুধু জল থাকে। আর এখন পুরো মাঠের মতো লাগছে দেখতে। আর ওই সময়টাতে এখানে একটা বিরল প্রজাতির রেপটাইল দেখা যায়, স্যালামান্ডার দেখা যায় ওই সময়টাতে। ভাগ্য ভালো থাকলে দেখা যায়, সবসময় যে দেখা যাবে সেরমটাও নয়। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা। ওই সাইডটাতে গিয়েছিলাম, ওপরে আছে হচ্ছে বজরংবলী একটা টেম্পল আছে। তো ওখান থেকে নিচে নেমেই সাইডেই হচ্ছে এই নামথিং পোখরি লেক। নামথিং পোখরি থেকে আমরা সোজা চলে এলাম শিটংয়ের ওল্ড মনেস্ট্রিতে। এটি 300 বছরের পুরনো একটা মনেস্ট্রি।
এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাগোড়া পাইন ফরেস্ট দেখতে, যেটা মূলত রয়েছে শিটং 3-তে। হলদারা থেকে আমরা বেরিয়েছিলাম সাইট সিনে, আর এখন চলে এসেছি একটু দূরে, একেবারে কাছে নয়, এটা হচ্ছে মহলধিরাম চা বাগান, তাই তো? মহলধিরাম টি এস্টেট, টি গার্ডেন, মহলধিরাম টি গার্ডেনে। এটা হচ্ছে অহলদারা থেকে ওই মোটামুটি 7-8 কিলোমিটার লাগে যেতে। তো আমরা সাইট সিন থেকে ঘুরে আসার সময় ড্রাইভারকে বলে আলাদা করে এখানে নিয়ে এসেছি। তো তাদের টাইম লেগেছে 25 থেকে 30 মিনিট মতো। জায়গাটা ভীষণই সুন্দর। এটা পড়ছে শিটং 2 এর মধ্যে। আমরা যখন অহলদারা থেকে বেরিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল, ওখানে রোদ, মানে ঘাম হবে এরকম একটা অবস্থা ছিল। তো এখানে আসার পর যেমনি হাওয়া তেমনি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন তো ভীষণই ঠান্ডা লাগছে। তাই জন্যই বলে পাহাড়ে আসলে সবসময় সঙ্গে জামা কাপড়, মানে সোয়েটার আর ছাতা রাখতে হয়। কখন বৃষ্টি নেমে পড়বে তারও কোনো ঠিক নেই, আর কখন শীত লাগবে তারও কোনো ঠিক নেই। এখানটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। শিটং থেকে যারা দার্জিলিং কার্শিয়াং যায় তারা সাধারণত এই জায়গাগুলো দেখে, মানে এই যে মহলধিরাম টি গার্ডেন আর হচ্ছে বাগোড়া পাইন ফরেস্ট, ঠিক আছে। কিন্তু আমরা তো আজকে মংপুতে যাওয়ার কথা ছিল, আমাদের যোগীঘাট ব্রিজ দেখার কথা ছিল, কিন্তু আজকে না মংপু বন্ধ আছে। তো তার জন্য আমরা মংপুতে যাচ্ছি না। তো তার অল্টারনেটিভ হিসেবে আমরা এই দুটো জায়গা বেছে নিয়েছি। তো উনি আমাদেরকে ওই চার্জের মধ্যেই আর কি এই দুটো ঘুরিয়ে দেবেন। বৃষ্টি না হওয়ার কারণে এখানকার ওয়েদার এরকম, মানে এত ফগি ওয়েদার, কেননা অনেকদিন ধরে এখানে বৃষ্টি হয় না। বৃষ্টি হলে আকাশটা একটু আর এখন ক্লিয়ার হতো। আর আমরা ফরেস্টে যাচ্ছি, যে রুট ধরে যাচ্ছি শিটং 2 এর মধ্যে দিয়ে, এখানে কিন্তু স্নোফল হয়। মানে শিটং এর এই শিটং 2-তে হচ্ছে স্নোফল হয়। শোনা যাবে এখান থেকেই ভিউটা চেঞ্জ হতে শুরু করেছে। মানে রাস্তার দুধারে বড় বড় পাইন গাছগুলো এবার আস্তে আস্তে করে দেখা দিচ্ছে। তো মনে হচ্ছে আর বেশি দূর নেই। আমরা রাস্তায় গাড়ি রেখে আমরা ঢুকলাম বাগোড়া পাইন ফরেস্টের মধ্যে। তো আমাদের গাড়ি ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা এখান দিয়ে ঢুকেছি। তো সামনে এবার কিছু দূর যাব, আর তারপর রাস্তা দিয়ে হেঁটে কিছু দূর যাব। জাস্ট দেখো, বাগোড়া পাইন ফরেস্টের এই জায়গাটা হচ্ছে সব থেকে বেস্ট। মানে পাইন ফরেস্ট দেখার জন্য এই জায়গাটা হচ্ছে সব থেকে বেস্ট। এমনকি কার্শিয়াং থেকেও না এখানে সাইট সিন করার জন্য লোক আসে পাইন ফরেস্ট দেখার জন্য। তো আর এই পাইন ফরেস্টের যে ব্যাপারটা, মানে এক এক সময় এক এক রকম থাকে। যেমন ধর উইন্টারে এখানে পুরো বরফ জমে থাকে, ঢোকা যায় না পাইন ফরেস্টের মধ্যে। এখন হচ্ছে মানে গরমে, সামারে হচ্ছে এই সময়টায় ফগি ব্যাপারটা থাকে না, একদম ক্লিয়ার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ ঠান্ডা আর কি। সোয়েটার পরে তারপর ভেতরে যাওয়া দরকার, এতটাই ঠান্ডা। আর ফগি যে ব্যাপারটা থাকে, বেশ একটা ভুতুরে মানে পরিবেশ তৈরি হয়, বেশ একটা ব্যাপার হয়। সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট, মানে যখন বর্ষাকালে ভেতরটা পুরো কুয়াশায় ভরে থাকে, একটা আলাদা রকমেরই একটা ব্যাপার থাকে। তো এখন যেহেতু সামার, তাই পুরো ভেতরটা পুরো ক্লিয়ার ছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো দারুণ, এক কথায় বলার কিছু নেই, অসাধারণ। তোমরা যদি মানে ভালো বাগোড়া পাইন ফরেস্টের বেস্ট জায়গাটা দেখতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটাতেই আসতে হবে। মানে বাগোড়া যে একটা গ্রাম আছে, বাগোড়া গ্রামটা পেরিয়ে আরো কিছু দূর সামনে এগিয়ে তারপর এই জায়গাটা দিয়ে মানে ঢুকতে হবে। সাইট সিন শেষ করে বিকেল আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই এসে আগে লাঞ্চটা সেরে নিলাম। আর ঝুরি আলু ভাজা, আর এটা দিয়ে খেতে অসাধারণ, সেই ঘরোয়া খাবার, সুস্বাদু খাবার। তো নর্মালি আমরা খেয়ে তারপর চলে গেলাম আমাদের আবার সেই সাইডের ভিউ পয়েন্টটাতে, মানে সানরাইজ ভিউ পয়েন্টে। আবার এসেছিলাম ভিউ পয়েন্টে, যদিও আজকেও ওয়েদারটা খুবই বাজে, কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে এসেছিলাম, এসে হাওয়া দিচ্ছে, একটু বসলাম। সন্ধে নামার সাথে সাথেই আমাদের জন্য চলে এলো গরম গরম পকোড়া আর সাথে চা। পুরো সন্ধেটা সবাই মিলে বেশ চা আর পকোড়ার সাথে আড্ডা দিয়ে কাটালাম, এবং তারপর সন্ধ্যের পর যেহেতু কিছু করার থাকে না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। তো দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট। মাকেও টেনে আনছি, কি হাওয়া দিচ্ছে, কেমন যে কি ঠান্ডা যে। কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়, সম্ভবত কাঞ্চনজঙ্ঘা এদিক থেকেই দেখা যাবে। আর সামনের